এখনো সুযোগের অপেক্ষায় দেশের স্বার্থবিরোধী চক্র। সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে পালনের প্রতিশ্রুতি। বাংলাদেশের স্বার্থবিরোধী চক্র এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে। সে ব্যাপারে আমাদের সবাইকে অত্যন্ত সতর্ক থাকা জরুরি। জনগণ আমাদের প্রতিটি অঙ্গীকারের পক্ষে সমর্থন জানিয়েছেন। এবার আমাদের অঙ্গীকার বাস্তবায়নের পালা। স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ। বাবার হাত থেকে দাদি স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি। 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকে পদক তুলে দিলেন তারেক রহমান। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণভোটের রায় বাস্তবায়নে নতুন করে 2 সপ্তাহের কর্মসূচি 11 দলের। শনিবার ঢাকায় গণমিছিল। বিরোধী মত দমন করলে চড়া মূল্য দিতে হবে বর্তমান সরকারকেও হুঁশিয়ারি জামাতের। হাম ও উপসর্গে 1 মাসে মৃত্যু ছাড়ালো 200, আক্রান্ত 20,000-এর বেশি। সুস্থ হওয়ার পর আবারও সংক্রমিত অনেক শিশু। পুরোপুরি নিরাময় হলেই হাসপাতাল ছাড়ার পরামর্শ। কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট। দ্রুতই চালুর আশা। 2030-এর মধ্যে সোলারে 10,000 মেগাওয়াট উৎপাদন করবে সরকার। ফিলিং স্টেশনে সীমাহীন দুর্ভোগ। তীব্র গরমে দীর্ঘ অপেক্ষায় ক্লান্ত চালক। ফুয়েল পাস অ্যাপে কারিগরি ত্রুটির অভিযোগ। ভারত থেকে আসছে ডিজেল, বন্দরেও খালাস শুরু। এবং শান্তি চুক্তির কাছাকাছি যুক্তরাষ্ট্র ইরান। দাবি ট্রাম্পের, রাজি না হলে আবারও যুদ্ধের হুঁশিয়ারি। ইসরায়েল লেবানন 10 দিনের যুদ্ধবিরতির সিদ্ধান্ত। দেশের স্বার্থবিরোধী চক্র এখনো সুযোগ খুঁজছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আবারও জানালেন, জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে সরকার প্রধান আরও বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতেও সরকার ভর্তুকি দিয়ে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করেছে। এর আগে বাবার হাত থেকে দাদি বেগম খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেন নাতনি জাইমা রহমান। এবছর 15 জন বিশিষ্ট ব্যক্তি এবং 5 প্রতিষ্ঠানকে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কার 2024-এর মরণোত্তর প্রদান করা হলো। সন্তানের হাত থেকে সম্মাননা পাবেন মা, এমন ঘটনা বিশ্বে সত্যি বিরল। সান্ত্বনা শুধু দেশের জন্য, মায়ের অসামান্য অবদানের স্বীকৃতি আসলো সেই ছেলের কাছ থেকেই। তবে তা দেখে যেতে পারেননি মা বেগম খালেদা জিয়া। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের স্বীকৃতি হিসাবে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পুরস্কার 2026 পেলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া। মরণোত্তর এই পুরস্কার গ্রহণ করলেন তার নাতনি। ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান মায়ের পুরস্কার তুলে দেন মেয়ে জাইমা রহমানের হাতে। পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবছর 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানের হাতে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা হিসাবে স্বাধীনতা পদক তুলে দেন প্রধানমন্ত্রী। বলেন, প্রজন্ম থেকে প্রজন্ম অনুপ্রেরণার শক্তি যোগাবে এই পুরস্কার। ভবিষ্যতের ইতিহাস আমাদেরকেও ক্ষমা করবে না। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বার্থবিরোধী শক্তি এখনো সুযোগ খুঁজছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের প্রত্যাশিত স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে প্রতিশোধ, প্রতিহিংসা কিংবা অযথা বিতর্ক নয়। আমাদের পথ মত ভিন্ন হতে পারে, আমাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে বিতর্ক বিরোধ থাকতে পারে, তবে আমাদের মধ্যেকার বিতর্ক বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়। দেশের স্বার্থে অবশ্যই সে ব্যাপারে আমাদের সবাইকে অত্যন্ত সতর্ক থাকা জরুরি। কারণ বাংলাদেশের স্বার্থবিরোধী চক্র এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর জানিয়ে তারেক রহমান বলেন, জুলাই সনদে প্রতিটি অঙ্গীকার পূরণে তারা প্রতিশ্রুতিবদ্ধ। জনগণ আমাদের প্রতিটি অঙ্গীকারের পক্ষে সমর্থন জানিয়েছেন। এবার আমাদের অঙ্গীকার বাস্তবায়নের পালা।
আমরা দলীয় ইশতেহারে এবং স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করব। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতেও সরকার ভর্তুকি দিয়ে হলেও সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করছে বলে জানান সরকার প্রধান। তার আহ্বান, সব ক্ষেত্রেই প্রত্যেককে মিতব্যয়ী হতে হবে। বিশ্বের সকল দেশে তেল ডিজেলের দাম বাড়ানো হলেও আমরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখন পর্যন্ত এই সিদ্ধান্তটি নেইনি। এই খাতে প্রতিদিন শত শত কোটি টাকা ভর্তুকি দিয়ে হলেও সরকার চেষ্টা করছে আন্তরিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখার। ফ্যাসিবাদী শাসনামলে বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থায় অন্তর্বর্তী সরকারও শৃঙ্খলা ফেরাতে পারেনি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ইন্টারিম গভর্নমেন্টের সময়ও শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরেনি দুঃখজনকভাবে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়নে দেশব্যাপী নতুন করে 2 সপ্তাহের কর্মসূচি ঘোষণা করেছে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। শনিবার রাজধানীতে গণমিছিলের ডাক দিয়েছে তারা। নেতারা অভিযোগ করে বলেন, জ্বালানি সংকট ও হাম সংক্রমণ নিয়ন্ত্রণ সহ জনস্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে। বিরোধী মত দমনে সরকার কঠোর হলে তাদের পরিণতিও পতিত সরকারের মতো হবে বলে হুঁশিয়ারি দেন ঐক্যের নেতারা। গণভোটের রায় বাস্তবায়নে করণীয় ঠিক করতে এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজধানীর মগবাজারে 11 দলীয় ঐক্যের জরুরি বৈঠক। অংশ নেন দলগুলোর শীর্ষ নেতারা। বৈঠকের পর সংবাদ সম্মেলন করেন নেতারা। তেল সংকট ও হাম সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় সরকারের অবস্থানে ক্ষোভ ঝাড়েন তারা। প্রশাসনে দলীয়করণের মাধ্যমে গণতন্ত্র বিরোধী অবস্থান নিয়েছে সরকার, অভিযোগ ঐক্যের নেতাদের। হাস্যকরভাবে জ্বালানি মন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন দেশে কোনো জ্বালানি সংকট নেই, অথচ উনি যখন কথা বলছেন তখন লম্বা লম্বা গাড়ির লাইন পেট্রোল পাম্পগুলোতে। সরকার বলতেছে সংসদে স্বাস্থ্য খাতে কোনো সমস্যা নাই। আমরা দেখছি যে হামের টিকার অভাবে অনেক শিশু মারা যাচ্ছে। 11 দলীয় ঐক্যের আন্দোলন দমনে সরকারের হুমকি ফ্যাসিবাদী ও অসাংবিধানিক আচরণ বলে মনে করছে সংসদের বিরোধী দল। আন্দোলন দমনে নিপীড়ন করা হলে পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেন নেতারা। রাষ্ট্রীয় বাহিনী, রাষ্ট্রীয় শক্তি, জনগণের ট্যাক্সের টাকা পয়সায় কেনা লাঠি, অস্ত্র, বন্দুক আর বাহিনী দিয়ে যদি জনগণের আন্দোলনকে আবার মোকাবেলা করার সিদ্ধান্ত বা পলিসি তারা গ্রহণ করেন, তাহলে কি পরিমাণ ভুল করবেন সেটা 24 জুলাই অভ্যুত্থানের আন্দোলন থেকে তাদেরকে আমি শিক্ষা নিতে বলব। গণভোটের রায় বাস্তবায়নে 18 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত ঢাকা সহ সারা দেশে গণমিছিল করার সিদ্ধান্ত নিয়েছে 11 দলীয় ঐক্য। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এবার হাম সংক্রমণের খবর। 1 মাসে দেশে হাম এবং উপসর্গে মৃত্যু ছড়ালো 200, আক্রান্ত 20,000-এর বেশি। গত 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফেরার পরও ফের অসুস্থ হচ্ছে অনেকে। এতে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। এদিকে সুস্থ হওয়ার পর শিশুকে নিয়মিত রোদে নেওয়া এবং পুষ্টিকর খাবারের পরামর্শ চিকিৎসকদের। গত 1 মাসে দেশে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে হাম। মৃত্যু হয়েছে 2 শতাধিক শিশুর, আক্রান্ত ছাড়িয়েছে 20,000। হাসপাতালে চিকিৎসা শেষে অনেকেই বাড়ি ফিরছে, তবে আংশিক সুস্থ হয়ে হাসপাতাল ছাড়াই বাড়ছে ফের আক্রান্ত হওয়ার শঙ্কা। চোখগুলো ফোলা ছিল, অনেক জ্বর ছিল, জ্বর 102, 3, 4ও উঠে যায়। কালকে সারা রাত ছিল 104। পুরা মুখে রেশ ছিল, মুখে ঠোঁটের উপরে রেশ ছিল, জিহ্বার ভিতরে ছিল। মুখে ঘা, চোখ লাল হওয়া, চোখ মেলতে পারতো না, খাবার খাইতো না। আমার একটা টিকা পাইছিল, পরবর্তীতে দ্বিতীয় টিকাটা দেওয়ার সময় কিন্তু এই হামে আক্রান্ত হয়েছিল। যদিও চিকিৎসকরা বলছেন একবার হাম হলে সাধারণত দ্বিতীয়বার হয় না, তবে শরীরকে এতটাই দুর্বল করে দেয় যে অন্য যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া সহজে আক্রমণ করতে পারে। হাম যদি কোনো বাচ্চা আক্রান্ত হয়, তার বডির রোগ প্রতিরোধ ক্ষমতা 50%-এর মতো ডাউন। তো সেই সময় তাদের ঘন ঘন ডায়রিয়া, নিউমোনিয়া, কানের ইনফেকশন, ঘন ঘন অসুস্থ হওয়ার চান্স বেড়ে যায়। হাম থেকে সুস্থ হওয়া শিশুকে নিয়মিত রোদে নেয়া এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করার উপর জোর চিকিৎসকের। জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হয়ে যাওয়া, কনজাংটিভাইটিস, এই ধরনের কোনো বাচ্চা হওয়ার সাথে সাথে ওকে আইসোলেট করে ফেলতে হবে। বাচ্চাকে পুষ্টিকর খাবার খাওয়াবেন, কারণ বাচ্চার ইমিউন সিস্টেম যত ডেভেলপ করা থাকবে তত হামের জীবাণুটাকে সে কমপ্যাট করতে পারবে। গত একদিনে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে হাম উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে 104 জন, আর 74 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। মনির হোসাইন,
সময় সংবাদ, ঢাকা। অবশেষে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট। ডিসেম্বরের মধ্যেই ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহের আশা সংশ্লিষ্টদের। এদিকে জ্বালানি খাতকে স্বনির্ভর করতে 2030 সালের মধ্যে সৌর বিদ্যুৎ দিয়ে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিপরিষদ সভায়। অবশেষে অবসান হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প থেকে উৎপাদনের অনুমতি মিলল। প্রকল্প পরিচালক বিষয়টি নিশ্চিত করে জানান, কমিশনিং লাইসেন্স পেয়েছে কেন্দ্রটি। আগামী ডিসেম্বরের মধ্যেই ধাপে ধাপে শুরু হতে পারে বিদ্যুৎ সরবরাহ। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রী পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। সিদ্ধান্ত হয় 2030 সালের মধ্যে সরকার সোলার পাওয়ার দিয়ে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরু করবে। চলমান জ্বালানি সংকট ব্যবসায়ীদের মনোবৃত্তির কারণে স্বাভাবিক করা যাচ্ছে না অভিযোগ করেন মন্ত্রিপরিষদ সচিব। 2030 সালের ভিতরে সরকার শুধুমাত্র সোলার পাওয়ার দিয়ে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের একটা পরিকল্পনা গ্রহণ করেছে। এর জন্যে একটা সরকারি যে সমস্ত জমি আছে সেগুলো ব্যবহার করা হবে। প্রাইভেট উদ্যোক্তারা যদি চান তারাও এর ভিতরে যোগদান করতে পারেন এবং বেসরকারি উদ্যোক্তারা এর ভিতরে কাজ করতে পারবেন। সভায় 7 নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জাতীয়ভাবে পালন এবং 6 জুলাই জাতীয় বিপ্লব উন্নয়ন দিবস পালন করার সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। আগামী 6 জুলাই থেকে প্রতি বছর এটা আন্তর্জাতিকভাবেও করা হয়েছে যে জাতীয় পল্লী উন্নয়ন দিবস। 7 নভেম্বরকে পূর্বের মতো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে ঘোষণা করা। সভায় সব মিলিয়ে 3টি সিদ্ধান্ত হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের তীব্র সংকটে রাজধানীর পাম্পগুলোতে দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় দুর্ভোগের শেষ নেই চালকদের। এমন পরিস্থিতিতে রাজধানীতে বন্ধ রয়েছে বেশ কিছু পাম্পও। কর্তৃপক্ষের দাবি, রেশনিং পদ্ধতিতে পাম্প খোলা না রেখে সরকারের উচিত একসঙ্গে সব পাম্প খোলা রাখা। এদিকে চট্টগ্রাম বন্দরে 2টি জাহাজ থেকে খালাস হচ্ছে 66,000 মেট্রিক টন ডিজেল। ভারত থেকেও পাইপলাইনে আসছে 5,000 মেট্রিক টন। শিগগিরই আসবে আরও 20,000 মেট্রিক টন ডিজেল। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই জ্বালানি তেলের ভোগান্তি অনিবার্য বাস্তবতা। সংকট নিরসনে নানা পদক্ষেপের পরও পরিস্থিতির কোনো পরিবর্তন নেই। দিনকে দিন দীর্ঘ হচ্ছে অপেক্ষমান যানবাহনের সারি। মজুত, সরবরাহ ও বিপণন ব্যবস্থা নিয়ে সরকারের আশ্বাসের কোনো বাস্তব প্রতিফলন নেই মাঠের চিত্রে। ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ। মন্ত্রী বলে যে তেলের কোনো সমস্যা নাই, দেশে পর্যাপ্ত তেল আছে মজুদ, কিন্তু আমরা তো পাম্প আসলে তেল পাই না। সরকার যে বলতেছে তাহলে তেলটা কোথায়, তাহলে এরকম হচ্ছে কেন? সরকার তো এখানে আইসা দেখতেছে না যে আসলে কি এখানে সবকিছু হইতেছে কিনা, ঠিকমতো দিতেছে কিনা, সাধারণ মানুষ কি পাচ্ছে কিনা সুবিধা। রাজধানীর 7টি পাম্পে ফুয়েল পাস অ্যাপ চালু করলেও সেটি কাজ না করার অভিযোগ অনেকের। গতকালকে ফুয়েল পাস করতে যাইছি, পাসওয়ার্ড নেয় না। হ্যাঁ, তো এখন আজকে আবার ট্রাই করব। অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু ডিউ যেটা ফিক্সড যে তেলটা ওইটা ছাড়া তারা অ্যালাউ করতেছে না। এদিকে জ্বালানি খাতে চলমান অস্থিরতার মাঝেও আশার আলো জেগেছে আমদানি করা তেলে। মার্চ থেকে এ পর্যন্ত দেশে ভারতীয় ডিজেল আমদানি হয়েছে 30,000 মেট্রিক টন। উত্তরাঞ্চলে সংকট নিরসন ও মজুদ স্বাভাবিক রাখতে বড় ভূমিকা রাখছে এই তেল। 13,500 লিটার গাড়িতে আমরা যে তেল পাচ্ছি 3,000 আর 4,500। এই জায়গায় আমরা তেল 15,000 লিটার, এই জায়গায় পাচ্ছি এখন 9,000, 6,000। এদিকে হরমুজে জাহাজ চলাচলে জটিলতার মধ্যেও বিশেষ ব্যবস্থায় আমদানি করা হচ্ছে ডিজেল ও জেট ফুয়েল। চট্টগ্রাম বন্দরে প্রতি সপ্তাহেই কোনো না কোনো জ্বালানি নিয়ে 3 থেকে 5টি জাহাজ ভিড়ছে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা 40,42,000। সকালের সংসদ অধিবেশনে এ তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী। বলেন, মামলা জট নিরসনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, সরকারি চাকরিতে শূন্যপদ 4,68,000, যা পূরণে 3 মেয়াদে কর্মপরিকল্পনা নিয়েছে সরকার।
নির্বাচিত মাননীয় আব্দুল বাতেন। বৃহস্পতিবার সকাল 10:30টায় শুরু হয় জাতীয় সংসদ অধিবেশনের 15তম দিনের কার্যসূচি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 200 শয্যা হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাবের প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী জানান, সবার জন্য স্বাস্থ্যনীতির আলোকে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের লক্ষ্য। বর্তমান সরকারের লক্ষ্য হলো সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। বরিশালের মুলাদিতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার প্রস্তাবে শিক্ষামন্ত্রী বলেন, প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি স্কুল প্রতিষ্ঠা করতে চায় সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য হলেন, তিনি চান প্রত্যেকটি উপজেলায় একটি করে কারিগরি স্কুল স্থাপিত হয়। পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে কঠোর সমালোচনা করেন বিরোধী দলীয় সংসদ সদস্য আখতার হোসেন। আসলে কি জ্বালানি সংকটের ইস্যু, নাকি একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণ ডাকা হবে? বার কাউন্সিল আমি মনে করি তাদের নিজস্ব মেধা, প্রজ্ঞা, স্বকীয়তা এবং স্বাধীনতা অ্যাপ্লাই করেছেন। এছাড়া টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী জানান, সরকারি চাকরিতে 6 মাসে 2879টি, 1 বছরে 4459টি এবং 5 বছরের মধ্যে 3110টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ সময় আইনমন্ত্রী জানান, অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা 40,41,924টি। অধিবেশন শেষে গণমাধ্যমে চিফ হুইপ জানান, টাইম ম্যাগাজিনের প্রভাবশালী তালিকায় প্রধানমন্ত্রীর নাম আসায় তাকে অভিনন্দন জানিয়েছে সংসদ। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমার দেশের মুখ উজ্জ্বল হয়েছে, মানুষের মুখ উজ্জ্বল হয়েছে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় দেশ থেকে বাতিল হয়েছে হাজারের বেশি আন্তর্জাতিক ফ্লাইট। প্রতিদিনই যাত্রা ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। প্রভাব পড়েছে রাজস্ব আয়েও। সংশ্লিষ্টরা বলছেন, যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হলেও পরিস্থিতি স্বাভাবিক হতে লাগবে দীর্ঘ সময়। নিজস্ব পলিসিতেই ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা এয়ারলাইন্সগুলোর। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। যুদ্ধের প্রভাব যে কতটা ভয়াবহ আকার ধারণ করে তা হাড়ে হাড়ে টের পাচ্ছে গোটা বিশ্ব। বেশিরভাগ দেশের মাথা ব্যথার বড় কারণ মধ্যপ্রাচ্য সংকট। চলমান অস্থিরতায় জ্বালানি খাত ও পণ্য পরিবহন অনিরাপদ হওয়ার পাশাপাশি ভেঙে পড়ে আন্তর্জাতিক আকাশ যোগাযোগ ব্যবস্থা। ব্যবসা পরিচালনায় কোণঠাসা হয়েছে শত শত এয়ারলাইন্স। হাজার হাজার ফ্লাইট বন্ধের কারণে ভ্রমণ অনিশ্চিত হয় যাত্রীর। উড়োজাহাজ বসিয়ে রাখায় উঠছে না পরিচালন ব্যয়। এখনও যদি এই যুদ্ধ অবস্থা প্রশমিত হয়, তাহলেও কিন্তু এইটা একটা এই যে ফ্রি ফ্লোটা আসতে সময় লাগবে, অনেক সময় লাগবে। 40 দিন পর মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভের প্রজ্বলনে 15 দিনের বিরতি নিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান। তবে যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় আলোচনা আশান্বিত না করায় দীর্ঘমেয়াদী হতে যাচ্ছে এভিয়েশন খাতের ক্ষত, এমনটাই মত এই বিশেষজ্ঞর। ফ্লাইট বন্ধ হলেও কিন্তু খরচ বন্ধ হয় না। যে কোনো সংকটে কিন্তু প্রথম ধাক্কাটা খায় এভিয়েশন শিল্প। সেটা কোভিডে দেখেছেন, প্রায় 100 মতো এয়ারলাইন ব্যাংক্রাপসিতে চলে গেছে। এই সংকটেও কিন্তু এই ধরনের একটা সৃষ্টি হবে। যুদ্ধকালীন এরই মধ্যে বাংলাদেশ থেকে দেশি বিদেশি বিমান সংস্থার আন্তর্জাতিক গন্তব্যের 1100-র বেশি ফ্লাইট বাতিল হয়েছে। সরকারের সহায়তার পাশাপাশি নিজস্ব পলিসিতেই লোকসান কাটিয়ে ওঠার কথা জানিয়েছেন দেশীয় উদ্যোক্তারা। ক্যানোটিকা চার্জ কিংবা নন অ্যানোটিকা যেসব চার্জগুলো আছে সেটাকে যদি কিছুটা সাবসিডাইজড করার মাধ্যমে আমাদেরকে সে অপরচুনিটি দেওয়া হয়, ইন ফিউচারে যদি আমাদের জেট ফুয়েল প্রাইস কম্পেয়ার করে লজিক্যাল অ্যামাউন্টে যদি ইন ফিউচারে আসলে নির্ধারণ করে, তাইলে আমাদের পক্ষে মনে হয় সেটা রিকভারি করার একটা সুযোগ আছে। বিশ্বজুড়ে আন্তর্জাতিক রুট ব্যবহারকারী কম বেশি সব এয়ারলাইন্সকেই যুদ্ধের প্রভাব দগ্ধ করলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট পরিচালনাকারী বিমান সংস্থাগুলো। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বান্দরবানে নদীতে গোসলে নেমে নিখোঁজের 6 ঘন্টা পর উদ্ধার হয়েছে সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী আব্দুল ওয়াদুদ সায়েমের মরদেহ। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। জানান, সন্ধ্যায় মাতামুহুরী নদী থেকে সায়েমের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুরে সাদা পাহাড় এলাকায় গোসলে নামেন বন্ধুদের সঙ্গে ঘুরতে আসা আব্দুল ওয়াদুদ সায়েম। এক পর্যায়ে নিখোঁজ হন তিনি। স্থানীয়দের সঙ্গে খোঁজাখুঁজি শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দল উদ্ধার করে মরদেহ। হজযাত্রা শুরু হচ্ছে কাল। শুক্রবার রাতে প্রথম ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন 419 যাত্রী। কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আশকোনা হজ ক্যাম্পে চলছে সবশেষ প্রস্তুতি।
মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পবিত্র কাবা শরীফে হাজির হবেন তার বান্দারা। ঢাকা থেকে একদিন পরেই শুরু হচ্ছে এই হজ যাত্রা। শুক্রবার রাত 12:30টায় 419 জন যাত্রী নিয়ে আকাশে উড়বে হজের প্রথম ফ্লাইট। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এখন সর্বশেষ মুহূর্তের ব্যস্ততা। যাত্রীরা প্রস্তুত হচ্ছেন তাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই ধর্মীয় সফরের জন্য। স্বেচ্ছাসেবকরা জানান, হাজিদের যাত্রা নিরাপদ করতে ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয়ে গঠিত হয়েছে বিশেষ স্বেচ্ছাসেবক দল। হাজি সাহেবদের কোনো ধরনের অসুবিধা না হয় বা ওদের লাকিস বা বর্তমানের জন্য, তাদের সম্মানের জন্য আল্লাহর মেহমানদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করার জন্য এখানে প্রস্তুত আছি। এবার হজ যাত্রীদের জন্য রয়েছে কিছুটা স্বস্তির খবর। টিকিটের দাম 12,000 টাকা কমানো সহ বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী 17 তারিখ দিবাগত রাত 12টা 20 মিনিটে এই বছরের হজ ফ্লাইট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে। হজ ক্যাম্পের সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছি এবং আমাদের সর্বশেষ যে ছোটোখাটো ত্রুটিগুলো রয়েছে সেগুলোকে আমরা মেরামত করছি। এবছর বাংলাদেশ থেকে প্রায় 78,000 হজ যাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান শান্তি চুক্তির খুব কাছাকাছি বলেও দাবি করেন তিনি। তবে ইরান যদি কোনো চুক্তিতে সম্মত না হয় তবে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। দেশ দুটিকে আলোচনার টেবিলে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। সরকারের প্রতি নিজেদের সমর্থন অব্যাহত রাখতে বুধবার রাতে তেহরানে জড়ো হন হাজারো মানুষ। কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে এদিন তেহরানে পৌঁছান পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তাদের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই দিন সৌদি আরবের জেদ্দায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে বসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আলোচনায় গুরুত্ব পায় ইরান ইস্যু। এদিকে ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার রাত থেকেই যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানা গেছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন্স এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপের পরেই এর সিদ্ধান্ত আসে। যদিও হিজবুল্লাহর সঙ্গে আলোচনার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এনবিসির এক প্রতিবেদন অনুযায়ী যুদ্ধবন্ধে শান্তি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্র, এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা চলমান আছে বলে জানিয়েছে ইরান। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, দ্বিতীয় দফায় বৈঠকের কোনো নির্দিষ্ট তারিখ এখনও নির্ধারিত হয়নি। এছাড়া ইরান যদি কোনো চুক্তিতে সম্মত না হয় তবে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এমনকি যতদিন প্রয়োজন ততদিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দর অবরোধ চালিয়ে যাবে বলেও জানান তিনি। ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সামনে তিনি আরও দাবি করেন, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে, কারণ ইরানের আর কোনো নৌবাহিনী নেই। একই বিবৃতিতে মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেন বলেন, অবরোধের আওতামুক্ত এলাকায় ইরানকে সহায়তাকারী জাহাজকেও লক্ষ্যবস্তু বানাবে যুক্তরাষ্ট্র। এদিকে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের একনিষ্ঠ দাবি বলে মন্তব্য করেছে চীন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী প্রণালীর বিধিনিষেধ শিথিল করার কথা বিবেচনা করছে ইরান। নাদিম মারজান, সময় সংবাদ। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।